সামনেই পঞ্চায়েত নির্বাচনের আগে ডুয়ার্স রানী আলিপুরদুয়ারে ট্রাইব টিভি। সুন্দর এই জেলা যদিও বিজেপির দখলে, তবুও তৃণমূল মনে করে পঞ্চায়েতে তারা এগিয়ে। কিন্তু বিজেপির দাবি তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ জেলাবাসী, তাই আলিপুরদুয়ারে তৃণমূল নেই বললেই তারা দাবি করেন। সাধারণ মানুষ থেকে বিরোধীদের দাবি যে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মতো তারাও পিছিয়ে, কিন্তু আলিপুরদুয়ারবাসী তাদের মনুষ্যত্ব হারায়নি। রাজ্যের চারিদিকে বোমা গুলির আওয়াজ হলেও ডুয়ার্স রানীতে তার ছিটে ফোটাও প্রভাব পড়েনি। কিন্তু বিরোধীদের দাবি উত্তরবঙ্গকে পিছিয়ে রাখার জন্য দায়ী রাজ্য সরকার। সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোটকে নিয়েই কিন্তু বাংলার রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তপ্ত। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচন ভোটকে নিয়েই কিন্তু বাংলার রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তপ্ত। আর এই উত্তপ্ত রাজনীতির সমস্ত খবর তুলে ধরার জন্য ট্রাইব টিভি এবার সশরীরে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে সমস্ত খবর তুলে ধরার জন্য। এই রাজনীতির এই হাওয়া, এই ভোটের হাওয়া কোন দিকে যেতে চলেছে, শাসকের দিকে না বিরোধীর দিকে, সমস্ত তথ্য আপনাদের দেবো। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ কি বলছেন শোনাবো। এটা কী বলবো আমি এখন, ওটা পঞ্চায়েত এখন কে জিতে কে না জিতে, হয়তো সিপিএমও জিততে পারে, বিজেপিও জিততে পারে। বিজেপির হাওয়াটা বেশি। হ্যাঁ, একটাই পাইছি খালি কৃষক বন্ধু। হ্যাঁ, না আর কোনো পাইনি আমি। হ্যাঁ, একারো অনেক দিন ধরে আমি 30 বছর ধরে বাম ফান্ডের পিছনে ছিলাম, একটা কিচ্ছু পাইলাম না। হ্যাঁ, এই একমাত্র খালি এই যে টিএমসির আমলেই একটা ওই যে কৃষক বন্ধুর টাকাটাই পাই, পাক্ষ যেটা আমাদের জমি আছে। না, হ্যাঁ লক্ষ্মীশ্রী পায়। কন্যাশ্রী তো আমাদের মেয়ে নাই, মেয়ে তো তার আগে বিয়ে হয়ে গেছে। সবুজ সাথে মানে কোনটা? হ্যাঁ, সাইকেল পাইছে, আমার একটা নাতি পাইছে এইবার। নাতি না, এখন আমার নাতি পাইছে সাইকেলটা, সেটা তো আর আমার না। না, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের ঘরে নাতি পাইছে আর কি। আর লক্ষ্মী ভাণ্ডার মধ্যে আমার স্ত্রী পায় আর কি। এখন শুনেন, এখন দেখেন আমরা তো সবসময় ঘুরি, আমরা তো বাইরের হাওয়াটা তো আর বুঝতে পারি না। বাইরে যে এখন কে কে গুলি করে, বোম ফেলায়, সেটা তো আমরা জানি না। কিন্তু আমাদের এখানে ওইগুলো নাই। আর মাত্র কয়েকটা দিন তাহলেই পঞ্চায়েত নির্বাচন, এবং এই পঞ্চায়েত নির্বাচনের আগেই শাসক বিরোধী তরজা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। আর তার আগেই ট্রাইব টিভি সশরীরে গ্রাউন্ড জিরোতে হাজির, এবং হাজির হয়েছেন আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে। এবং এই কামাখ্যাগুড়িতে এসে সবথেকে এবং জ্বলন্ত সমস্যা এখানের মানুষের আমরা শুনলাম, এবং সবথেকে আরও এক জ্বলন্ত সমস্যা যে এখানের ফ্লাইওভার না হলে যুব সমাজ কিন্তু ডাক দিয়েছেন নো ফ্লাইওভার নো ভোট। কিন্তু সত্যি দেখার সেই নো ফ্লাইওভার নো ভোট, এই আন্দোলন এবং এই দাবি কতটা তাৎপর্যপূর্ণ সে তো অবশ্যই ফলাফলের পরেই বোঝা যাবে। কিন্তু তার মধ্যেও আমরা আবারও শুনবো এখানকার মানুষজনের কথাবার্তা, আমরা আবারও শুনবো এখানের মানুষের দাবি দাওয়া। আমরা কতটা এগিয়ে মানে কি, দেখুন এখন যা পঞ্চায়েতের যা অবস্থা, এখানে 2011-র পরে, কারণ 2011-র পরে যখন স্টেট গভর্নমেন্টে লেফট ফ্রন্ট ছিল, তখন এই জিপি কংগ্রেসেরই ছিল। তখন কিন্তু উন্নয়নের জন্য চেষ্টা করেছে। আপনার পঞ্চায়েত সমিতি বলেন, জেলা পরিষদ যার যতটুকু করেছে,
কিন্তু 2011-র পরে শাসক দলের প্রধান হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ওনারা সম্পূর্ণভাবে হয়তো শাসক দলের পঞ্চায়েতরা জায়গা পায়নি, পরে তো স্বাভাবিক সারা রাজ্যে যেভাবে চলছে পঞ্চায়েত তার দিকে নিয়ে যাচ্ছে উন্নয়নের স্বার্থে। কিন্তু উন্নয়নের স্বার্থে গিয়ে আমার আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা ST/SC এলাকা, এটা সেই অনুযায়ী আমরা উন্নয়ন দেখতে পাইনি। 2011-র আগে যতটা স্কুল আমাদের কিন্তু স্কুলগুলোই ছিল, স্কুলগুলো যা আছে সেটাই আছে। পড়াশোনার উন্নয়নের দিক দিয়ে একদম পিছিয়ে গেছে, স্কুল মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। আর আমার বাড়ি হচ্ছে 10/4, মানে ফার্স্ট কোয়ার্ট টি গার্ডেন ওখানে। আমার নদীর এখানে মাঝখানের ফার্স্ট কোয়ার্ট নদী আছে, ওই নদীতে তো আমাদের খুবই সমস্যা। একটা তুত্তুরিখণ্ড জিপিতে এখন আগে 11টা ছিল, এখন 14টা বুথ করেছে। সেই অনুযায়ী প্রধান আমাদের বাগানেই প্রধান ছিল 10 বছর, কিন্তু সেই অনুযায়ী কিছুই আমি পাইনি। আপনারা যদি ওই পাশটা যেতে পারতেন তাহলে দেখতে পারতেন মানে উন্নয়নটা কীভাবে কী করেছে। কিছুই হয়নি। একটা নদী আছে, নদীকে যদি ওরা কালভার্ট করে বা কোনো কিছু করে জলটা, তাহলে আমরা কিন্তু পার হয়ে আসতে পারি। বর্ষাকালে আমাদের এই এতখানি জল পেরিয়ে আসতে হয়, স্কুলে বাচ্চারা আসতে পারে না নদীর জন্য। দেখা গেল বাড়ি থেকে বেরোনো হলো 3 ঘন্টা নদীর কিনারে দাঁড়িয়ে থাকা। একটা স্টেট বাস চলতো 2011-র আগে, সেই 11-র পরে কিন্তু স্টেট বাসটা বন্ধ হয়ে গেছে। আমাদের কমিউনিকেশন গ্যাপ খুব, ফাঁসকোয়া চুনিয়ার থেকে কোনো রকম কোনো গাড়ি নেই। একটা যখন গাড়ি চলছে, একটা হচ্ছে 407 গাড়ি চলছে বাবা লোকনাথ বলে, ভাড়া এইখানে যে নর্মাল ভাড়া হবে তার ডবল ভাড়া। এখান থেকে আলিপুরদুয়ারে নর্মাল ভাড়া স্টেট বাসে হচ্ছে আপনার 40 টাকা, আমাদের 80 টাকা ভাড়া নেয়। তো এইগুলোকেও চিন্তা করার দরকার। আজকে হচ্ছে রাস্তাঘাট কিছুই হয়নি, ড্রেন জল নিকাশি কোনো নেই। আজকে আমার স্কুল এই যে রাস্তাটা আছে, যখন বর্ষাকাল এই রাস্তা নদীর মতো চলতে থাকে, খুব বৃষ্টি যখন হয় একদম পুরো ছাপিয়ে যায়, আমার স্কুল ভর্তি হয়ে যায়। আপনি দেখবেন এই যে আমাদের যে তুত্তুরি ময়নাবাড়ি যে চৌপতি এখানে একটা কালভার্ট আছে, কালভার্টের পিছন বাড়িগুলো সমস্ত জল থই থই করে, এই অবস্থা। আর মাত্র কয়েকটা দিন তারপরেই পঞ্চায়েত নির্বাচন, এবং এই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে এই মুহূর্তে কিন্তু শাসক বিরোধী তোলপাড়। এবং এই পঞ্চায়েত নির্বাচনে কে জয়ী হবে, কে জিতবে, গ্রাম দখলের লড়াইয়ে কে আগে থাকবে, এ নিয়ে অবশ্যই প্রশ্ন। এবং সেই উত্তর হয়তো আমরা 11 তারিখে পেয়ে যাব রেজাল্ট বেরোনোর পরই। কিন্তু তার আগে আমরা প্রতিটি জেলায় ট্রাইব টিভি কিন্তু গ্রাউন্ড রিপোর্টিংয়ে এসছে, এবং আমরা এই মুহূর্তে আছি কুমারগ্রামে, এবং কুমারগ্রামের চা বাগানে। এবং এই চা বাগানে যে কর্মীরা রয়েছেন তাদের কি দাবি রয়েছে, তারা কি চাইছেন সরকারের কাছ থেকে, কি পাননি, আমরা কিন্তু সমস্ত কিছুই তুলে ধরছি আপনাদের সামনে। এখানের চা কর্মীরা কি বলছেন অবশ্যই শুনবো, এবং আপনারা এই মুহূর্তে আমাদের সাথে জুড়ে থাকুন। তাদের সমস্ত দাবি দাওয়া নিয়ে আমরা হাজির হচ্ছি আপনাদের সামনে। টিএমসিতে যাবে। হ্যাঁ, না এখানে টিএমসি আছে বেশি। কি সুবিধা পাবো, এখনো তো কিছু পাই নেই। চা সুন্দরী আপনাদের জন্য প্রকল্প আপনারা পান? হ্যাঁ পাই ওইটা। আর আপনাদের বাড়িতে কন্যাশ্রী নাই আমরা, না। আপনার লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই।
আপনারা প্রায় সব ধরনের প্রকল্পের সুবিধা পান। হ্যাঁ সব শুনে পাই। ওই কিছু দিতেছে না চা বাগানে, না লাকড়ি ঠাকড়ি কিছু দেন। কি চাবো এখানে? বেতন বাড়ায় দোক, সরকার বেতন বাড়ায় দিলে ভালো। আমার কী চাই? আমরা তো চাই কি বাগানটা আমাদের ভালো করে চলুক, আমাদের হাজিরিটা বাড়াই দাও। হাজিরি বলছে কি বাসে, এখনও তো বাড়েই নেই হাজিরি, 250 টাকা হবে বলছে, হয়ই নেই। আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ দেয় নাই তো, এখনও তো 250 টাকা হয় নাই, হবে বলছে, এখন কবে হয়? বলছিল জুন মাস থেকে। জুন কই, এপ্রিল মাসে বলছে, এপ্রিল গেল, জুন তো এই গেছেই। আসছে মাসে তো নির্বাচন রয়েছে, পঞ্চায়েত হ্যাঁ নির্বাচন রয়েছে। 8 তারিখে না? তো নির্বাচনে কি মনে হয় কারা জয়লাভ করবে? আমাদের এখানে তো সিপিএম আর টিএমসি আর বিজেপি তিনটাই আছে জয় জয়। এই আছে, তিনজনেই জয়ের দৌড়ে আছে। আর কেউ এগিয়ে, কে এগিয়ে কে পিছিয়ে? কি মনে হয়? এখন কি মনে হয়, টিএমসি এগিয়ে আছে। সুবিধাগুলো আপনারা পান? হ্যাঁ লক্ষ্মী ভান্ডার রেশন পাই তো, এই যে 700 টাকা এগুলো দিয়ে অসুখ বিসুখের পাইছি, পাইনি। যেগুলো পাইছি কেন মিথ্যা কথা বলবো, পাইছি। চা সুন্দরী। চা সুন্দরী তো পাইনি, চা সুন্দরী আমাদের রোহিণী বান্ধে কেউ পায়নি। চা সুন্দরী তো ঘর বলছে না, এখানে তো পাইনি না। লক্ষ্মী ভান্ডার পাইছি, এখন লক্ষ্মী ভান্ডার তো এগুলো পাই। আমরা চাই কি আমাদের কাছে চা শুনি বলছে, ওইটা দেখ, আমাদের বেতনটা ভালো দেখ, আমাদের বাড়ির রাস্তাঘাটগুলো ভালো করে দেও, বাড়ির রাস্তা কাঁচা আছে, ড্রেনগুলো বানাই দেও। আমাদের নিচু লাইন একদম প্রত্যেক, এই যে এবার এইরকম দিনে আমাদের ঘরে জল ঢুকবে। এই যে কাজে আসি, যা দেখবো জল ঘরে ঢুকছে, রাত্রেও ঢুকে যায়, চোখের উপরে চোখি দিয়ে থাকতে লাগে আমাদেরকে। মেন্ডেস টাকা পাই নাই, মেন্ডেস টাকা তো আমাদের কত দিন হয়ে গেছে, এখনও মেন্ডেস টাকা। এই ঘরের লিস্টের নাম ছিল কই, সব কিছু হয়ে গেলো, এখনও ঘর পাইলাম না। কে দেয়? এখন কাকে বলবো? চাইছে, দিচ্ছে, কিন্তু মানে আপনারা এখন শুনতেছি নাকি এই যে উপর থেকে দিতেছে না, বিজেপির থেকে শুনলাম, ওই রকম তো শুনলাম, এখন তো আমরা তো জানি না। আপনারা শুনলেন এই মুহূর্তে চা কর্মীদের কথা, তাদের দাবির কথা শুনলেন, তারা কি পায়নি কি পেয়েছেন সেটাও শুনলেন। সবথেকে বড় কথা, আসন্ন এই পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সবারই আবেগ কিন্তু এই মুহূর্তে তুঙ্গে রয়েছে এই রাজনীতিকে নিয়ে, এই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে। কিন্তু এদের যা দাবি রয়েছে সেই দাবিগুলি পূরণ করতে আর কতটা সময় নেবে সরকার, অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি আমাদের যারা রাজনৈতিক প্রতিনিধি এখানকার রয়েছেন, তারা কি বলছেন, ওনাদের কি মতামত রয়েছে, আমরা অবশ্যই জানবো, সঙ্গে থাকবো। দীর্ঘদিন ধরে মাঠেই ছিলাম। আপনারা দেখবেন আলিপুরদুয়ার জেলায় সবথেকে বেশি নমিনেশন, এবং প্রথম থেকেই আমরা কিন্তু নমিনেশন ফাইল করে ফেলেছিলাম। তার কারণে দীর্ঘদিনের প্রসেসিং, আমরা পুরো সাংগঠনিকভাবে এগোচ্ছি এবং যা খবর আছে আমরা প্রায় সবকটা জিপি আলিপুরদুয়ারে দখল করব। পঞ্চায়েত সমিতি বেশ কটা হবে, সাথে জেলা পরিষদ এবার আমরা দখল করছি, ভারতীয় জনতা পার্টি দখল করবে। সুমন কাঞ্জিলাল তো প্রায় 3.5-4 মাস হয়ে গেল, আপনারা কি দেখাতে পারবেন? উনি দুজনকে জয়েন করিয়েছে, উনি ব্যক্তিগত স্বার্থে এসেছিলেন, ব্যক্তিগত কাজ শেষ হয়ে গেছে, কিছু পড়ে গেছে পকেটে, চলে গেছে। মানুষ জানে, ভারতীয় জনতা পার্টির ছেলেরা জানে, তাই তারা কেউ জয়েন করেনি। উনি আসলেও কি না আসলেও তাদের কোনো কিছু আমাদের যায় আসে না। এটাই তো তাদের শেষের শুরু। আপনারা দেখেছেন
মাত্র কয়েকদিন আগেই তিনি জেলা সফর করে গিয়েছেন। তারপরে গোষ্ঠীকন্দল চরম আকারে দেখা দিচ্ছে। 3-4টে গোষ্ঠী প্রত্যেকে নিজের দলবল নিয়ে গিয়েছিল, একটা গোষ্ঠীর টিকিট পেয়েছে আর বাকিগুলো কামড়াকামড়ি শুরু করছে, কেউ নির্দল হচ্ছে বা কেউ অন্য জায়গায় যাচ্ছে। তো এটাই হওয়ার কথা ছিল, সেখানে টাকা দিয়ে টিকিট দেওয়া হয়েছে, তারই ফলস্বরূপ কিন্তু তৃণমূল থেকে সবাই অন্য দলে ঢুকছে, ভারতীয় জনতা পার্টি তারা আসছে। বাংলায় নির্বাচনের যা দেখছি আমরা, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। ইতিমধ্যে 6-7 জন মারা গেছে, হয়তো আনুপেশিলে আরও বাড়তে পারে, আরও বাড়ার সম্ভাবনা আছে। অথচ দেখবেন রাজ্য সরকার এই জনগণের টাকাই নিয়ে আবার তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। এতেই বোঝা যাচ্ছে তারা জনগণের হাতে নেই, তারা জোর করে এই নির্বাচনটা পঞ্চায়েতটা জিততে চাইছে। না হলে জনগণের টাকায় যে সেন্ট্রাল বাহিনী আসবে যাতে জনগণ না মারা যায়, যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয়, তার জন্যই রায় দিয়েছিল। সেই রায়কে তারা কিন্তু চ্যালেঞ্জ করেছে। মানুষ এগুলো সব দেখছে এবং সবই বোঝে। আমাদের পঞ্চায়েত পুরোটাই হচ্ছে গ্রামকে নিয়ে, সেখানে যে দুর্নীতিগুলো হয়েছিল, যে কাজগুলো হয়নি, সেইগুলোই সাথে একটা আছে আমাদের একটা স্লোগান যে চোর মুক্ত আমরা জিপি দেখতে চাই। সেটাই আমাদের লক্ষ্য, সেটা নিয়ে আমরা এগোচ্ছি। সে তো তারা বললোই মানুষকে ভুল বুঝতে চাইছে। 14 থেকে কন্টিনিউ মোদিজি টাকা দিচ্ছিলেন, তারপরে 17, 18, 19, 20, 21, 22 অবধি আপনার খোঁজ নিয়ে দেখুন, তারা কোনো ধরনের কোনো হিসাব দেয়নি। একটা সরকার সে টাকা নেবে, তার হিসাব দেবে না, সেটা তো হতে পারে না। ও ওনারা যা হওয়ার হয়েছে, হিসাব দিতে পারেনি, টাকা 9-6 করেছে, এখন তারা বলছে টাকা আসছে না। হিসাব দিতে টাকা দেবে, না দেওয়ার কোনো প্রশ্নই নেই। তারা তো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে যাতে না আসে। আসলে যদি সুষ্ঠুভাবে বাংলায় হতো নির্বাচন, তাহলে প্রশ্নই ছিল না। কিন্তু মাত্র নমিনেশন ফাইল হলো, তাতে 6-7 জনের বলি হয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে। তো সেখানে নির্বাচন সম্ভব কি করে? তো কেন্দ্রীয় বাহিনী অবশ্যই প্রয়োজন। কেন্দ্রীয় বাহিনী ছাড়া তো নির্বাচন সম্ভবই নয়। তীর মারা হচ্ছে, বোম ফেলা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এটা নির্বাচন? এটা পুরোপুরি গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, আগে সবাই বলতো বাংলাকে আগে চিন্তা করে তারপর হচ্ছে ভারতবর্ষ, উল্টো হয়ে গেছে। এখন বিহার টিহার সব উন্নত হয়ে গেছে, সব জায়গায় এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। একমাত্র এখানেই বেঁচে আছে, মানে সব থেকে গলা দাবিয়ে মারা হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। গণতন্ত্রকে পুরোপুরি হত্যা করা হচ্ছে। এই কথাটা ছিল 12, 13, 14 বছর আগের চিন্তা হতো, বা 20 বছর চিন্তা হতো। এখন পুরোটাই উল্টো। এখন পশ্চিমবঙ্গ সব দিক দিয়েই পিছনের সারিতে। এখন আর কি ওটা বলে না, এখন বলে গুজরাটের কথা, এখন বলে মহারাষ্ট্রের কথা, এখন কথা বলে ইউপির কথা বা অন্য রাজ্যের কথা বলে। কেউ আর এই বলে না যে যা চিন্তা করে পশ্চিমবঙ্গ সেটা ভারতবর্ষের পর চিন্তা করে। এটাই আমাদের পাওয়ার ছিল, এটাই আমরা পাচ্ছি এখন। আমরা আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে ডুয়ার্স তরাই এলাকার যে আদিবাসীরা আছে, এর আগেও ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল, এবারও আছে, এবারও ঢালাও ভোট দেবে। তার কারণ পারিপার্শ্বিক বেশ কিছু ঘটনা আদিবাসীদের চোখ মুখটা কিন্তু খুলে দিয়েছে। আপনারা দেখবেন এখানে মুখ্যমন্ত্রী আসছেন, তিনি আদিবাসীদের নাচবেন, তার জন্য আদিবাসীদের মেয়েদের গ্লাভস পরতে হবে। এটা কিসের লক্ষণ? আজকে আদিবাসী একজন মা দ্রৌপদী মুর্মু, তাকে ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ সম্মান দিয়েছিল, রাষ্ট্রপতি করেছে। অথচ সেই রাষ্ট্রপতিকে এই রাজ্যের একজন মন্ত্রী কদর্য ভাতায় আক্রমণ করছে। তার রং নিয়ে কথা বলেছে, গায়ের রং নিয়ে কথা, তার চেহারা নিয়ে কথা বলেছে, মনোজ তিগ্গাকে আক্রমণ করা হয়েছে। তো এইগুলো জিনিস দেখে মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর যাই হোক আদিবাসীদের পক্ষে নয়, সঙ্গে নয়। তাই আগেও আদিবাসীরা ভারতীয় জনতা পার্টিকে 2 হাত ভরে আশীর্বাদ করেছিল। এবার আরও বেশি ভোটে ওই এলাকা থেকে আমরা জিতবো, আমাদের প্রার্থীরা কিন্তু জিতবে না। অ্যাকচুয়ালি যারা কর্মী সম্প্রদায় আছে, সেটা নিয়ে আমাদের যে রাজ্য নেতৃত্ব যারা আছেন তারা যোগাযোগ করছেন, তাদের সাথে আলোচনা হচ্ছে। এটা নিয়ে আমি একটা প্রত্যন্ত এলাকার একজন বিধায়ক হিসেবে আমার কোনো মন্তব্য নেই। এটা কোনো বড় ইস্যু।
2023-এর যে পঞ্চায়েতের নির্বাচন, এই নির্বাচনটাকে সামনে রেখে মোটামুটি সমস্ত স্তরের রাজনৈতিক দল তারা নিজেদের শক্তি অনুযায়ী মনোনয়ন জমা করেছে। এবার আমাদের যা বোঝাপড়া তাতে গিয়ে আমরা যা বুঝতে পারছি এই সময়কালে দাঁড়িয়ে গোটা রাজ্যের যা অবস্থা, দেশের সরকার এবং রাজ্যের সরকার, এই দুই সরকারের মানুষের শোষণের যে নীতি তার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষ, বিশেষত এটা গ্রামের নির্বাচন, গ্রাম বাংলার মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনের গ্রামের সরকার তৈরি করবে। এবার গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। একদিকে কেন্দ্রের সরকার, নরেন্দ্র মোদীর সরকার, এই সরকারের যে জনবিরোধী নীতিগুলো, তার পাশাপাশি এই রাজ্যের সরকার, এই রাজ্যের সরকারের এই সময়কালের যা কর্মকাণ্ড তা আমার আপনার সকলের কাছে জানা। এই সবটা মিলিয়ে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস যে এই সময়কালে দাঁড়িয়ে বাংলার বুকে আরও একটা পরিবর্তন আসতে চলেছে এবং রাজনৈতিকভাবে এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। কারণ বামপন্থীদের দিকে, বামফ্রন্টের দিকে মানুষের ঝোঁক বাড়ছে, বিশেষত গ্রামীণ অংশের মানুষ। আমরা এই মনোনয়ন ক্ষেত্র থেকে শুরু করে মানুষের কাছে যাওয়া সবটা ক্ষেত্রে লক্ষ্য করেছি যে গ্রামের মানুষ, ব্যাপক অংশের একটা মানুষ আমাদের দিকে আসছে। অভিষেক ব্যানার্জি যে নবজোয়ার যাত্রা করেছেন সম্পূর্ণটা একটা আইওয়াস। এই যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সবটা, এই গোটা রাজ্যে এই সময়কালে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষ যেটা দেখতে পাচ্ছে যে তৃণমূলের আজ থেকে 10 বছর আগে যে যারা তৃণমূল করে তারা আঙুল ফুলে গলা গাছ হয়ে গেছে। মানুষ বুঝতে পারছে যে তৃণমূল পঞ্চায়েতগুলোকে লুঠের আঁকড়া তৈরি করেছে। মানুষ বুঝতে পারছে যে পঞ্চায়েতগুলোর মাধ্যমে মানুষ তার নিয়মিত যে সুযোগ সুবিধাগুলো পঞ্চায়েত থেকে পেত, সে পঞ্চায়েত থেকে মানুষ সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। পঞ্চায়েতটা এক প্রকার লুটে খাওয়ার একটা জায়গাতে পরিণত হয়েছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কোনোভাবে ভোটে যাওয়ার মতন একটা স্কোপ পাচ্ছে। যে একদিকে নিয়োগ দুর্নীতি, রাজ্যের শিক্ষা দপ্তরটা গোটা জেলে, এই সবটা থেকে মানুষের নজর ঘোরাতে এই নবজোয়ার যাত্রা। আমার মনে হয় না এই নির্বাচন যে নির্বাচনে যে নবজোয়ারের যে সাফল্যের কথা তৃণমূল বলার চেষ্টা করছে, আমার মনে হয় না তা কোনো কার্যকরী হবে। কারণ গ্রামের মানুষ বঞ্চিত, 100 দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ যে আবাস যোজনা, এই সবটা ক্ষেত্রে গ্রামের মানুষ ব্যাপকভাবে বঞ্চিত এবং এই বঞ্চনার বিরুদ্ধে এবারের এই পঞ্চায়েত গত যে 2021 সালের যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচন আমরা মনে করি একটা ঐতিহাসিক নির্বাচন। কারণ গোটা স্বাধীনতা পরবর্তী সময়কালে আমাদের পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে বাম শূন্য বিধানসভা ছিল না। এবারের এই রাজনৈতিকভাবে বিধানসভার ভেতরে আমরা শূন্য হয়ে গেল। আপনারা লক্ষ্য করেছেন বিধানসভা নির্বাচন পরবর্তী সময়কাল যখন এই কোভিডের মহামারী আমাদের গোটা দেশের বুকে এসে আছড়ে পড়েছিল, আমাদের রাজ্যের মানুষ ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছিল, তখন যে সরকারি দৈন্যতা, সরকারি উদাসীনতা, এই সবটাকে কেন্দ্র করে বামপন্থীদের যে মাঠে থাকা, লড়াইয়ের ময়দানে থাকা, সে রেড ভলেন্টিয়ার্সের মাধ্যমে হোক, এই এলাকাতেও আমরা দীর্ঘদিন, আপনি যে এলাকায় এসেছেন এই এলাকাতেও আমরা দীর্ঘদিন কোভিড চলাকালীন সময়ে আমরা ক্যান্টিন চালিয়েছি, মানুষের পাশে থাকার চেষ্টা করছি। একটা গ্রামীণ অংশের মানুষ এই কোভিডের সময়ে, আমি বলতে চাই শুধুমাত্র তৃণমূলকে দোষ দিয়ে এলাকা, এই এলাকার একটা বিরাট অংশের মানুষ যারা ভেবেছিল বিজেপি তাদের সহায় হিসাবে ভেবেছিল, যারা বিজেপিকে এই এলাকা থেকে নির্বাচিত করেছিল, লোকসভা বলুন বিধানসভায় দুহাত ভরে ভোট দিয়েছিল, তারা সম্পূর্ণভাবে এই কোভিডকালীন সময়ে এই এলাকার মানুষের পাশে থাকতে ব্যর্থ হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা পাশে ছিলাম। গোটা রাজ্যের মানুষ সেটা প্রত্যক্ষ করেছে এবং আমার বিশ্বাস 2021-এর নির্বাচনে যে ফলাফল আপনারা দেখেছেন, তারপরে আরও কয়েকটা নির্বাচন গেছে, সেখানে বামপন্থীরা ব্যাপকভাবে কামব্যাক করেছে। পৌরসভা নির্বাচনের ফলাফল দেখুন, বিজেপি তৃতীয় হয়ে গেছে, বামপন্থীরাই তৃণমূলের সাথে লড়াই করছে এবং মানুষ যেটা প্রকৃত অর্থে মানুষ যেটা বুঝতে পেরেছে, উপলব্ধির মধ্য দিয়ে বুঝতে পেরেছে, তৃণমূল এবং বিজেপি এক। মুকুল রায় আজকে তৃণমূল, কালকে বিজেপি, অর্জুন সিং আজকে তৃণমূল, কালকে বিজেপি। তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিটোপিট, এটা মানুষের কাছে বুঝছে। মানুষের কাছে আর কোনো অপশান নেই এবং এবারের এই পঞ্চায়েত ভোটে সেটা আরও বেশি করে পরিষ্কার হয়ে যাবে। সাগরদিঘিতে যে নির্বাচন হয়েছে, বাইরন বিশ্বাস বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের প্রার্থী ছিলেন। সেক্ষেত্রে সে নির্বাচনে বাইরন বিশ্বাস তো কোনো ম্যাটার না, মানুষ চেয়েছিল তৃণমূলকে হারাতে, মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবং মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে বাইরন বিশ্বাস জিতেছিল। এবার বাইরন বিশ্বাসরা যে মির্জাফরের যে ভূমিকা পালন করলো সেটা মানুষ মনে রাখবে। বাইরন বিশ্বাসরা রাজনীতির ইতিহাসে বেশি দিন টিকে থাকেন, বাইরন বিশ্বাসরা হারিয়ে যাবে, কিন্তু রাজনীতির ইতিহাসে মুর্শিদাবাদের সাগরদিঘির যে লড়াই গোটা রাজ্যের মানুষের কাছে একটা অক্সিজেন দিয়েছে যে তৃণমূলকে হারানো সম্ভব এবং সেটা বিজেপিকে দিয়ে নয়, বামপন্থীদের
দ্বারা সম্ভব। এবং এইরকম একটা পর্যায়ে তৃণমূলকে এত ব্যাপক মার্জিনে হারানো, এটা মানুষ সংঘবদ্ধ না হলে হতো না, বাইরন বিশ্বাস কোনো ম্যাটার না। অবশ্য 2011 সালের পরবর্তী সময়কাল থেকে যে কটা নির্বাচন আমরা দেখেছি, সে আপনি এই সাধারণ নির্বাচন বলুন, পঞ্চায়েত নির্বাচন বলুন, সব থেকে বড় কথা কলেজ, আমি যেহেতু একটা ছাত্র আন্দোলনের কর্মী, ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে কলেজ ক্যাম্পাসের ভেতরে যে রাজনীতি, ক্যাম্পাসের ভেতরে রাজনীতির অর্থটা হচ্ছে এই যে ক্যাম্পাসের ভেতর থেকে আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের নেতৃত্ব যারা সমাজটাকে পরিচালনা করবে, যারা সমাজটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, সেই নেতৃত্ব যাতে উঠে আসে, সেই জন্য ক্যাম্পাসের রাজনীতির গুরুত্ব রয়েছে। আমরা দেখলাম এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম টার্গেট করলো ক্যাম্পাস। ক্যাম্পাসের ভেতরে আর কোনো রকম কোনো নির্বাচন হয় না। এর ফলে একটা ব্যাপক অংশের ছেলে রাজনীতি বিমুখ হয়ে গেল এবং এই রাজনীতি এর ভেতরে একটা গভীর চক্রান্ত, যে চক্রান্তের মধ্য দিয়ে সমাজ বিরোধী, যাতে ছাত্র সমাজ থেকে, ছাত্রদের মধ্য থেকে আগামী দিনে নির্বাচনে বা রাজনীতির মধ্যে আসার প্রবণতাটা কমে যায় এবং সেখানে দাঁড়িয়ে সমাজ বিরোধীরা যাতে সম্পূর্ণ রাজনীতিটা কন্ট্রোল করে, সেই প্রচেষ্টা একটা শুরু হয়েছিল 2011 সালের পর থেকে এবং সেই প্রচেষ্টা এখনও ধারাবাহিকভাবে চলছে। এই মনোনয়ন পর্ব থেকে শুরু হয়েছে। মুর্শিদাবাদে প্রথম লাশ পড়েছে, তারপর চোপড়াতে, তারপর সেদিন দেখলাম ভাঙড়ে। এবার সারা রাজ্যে এরকম একটা চাপা সন্ত্রাস রয়েছে এবং সেই সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে আমাদের কমরেডরা লড়াই করছে এবং এই সন্ত্রাস এবং এই যে পরিস্থিতি তৃণমূল তৈরি করেছে গত 1 দশক ধরে, এই পরিস্থিতির অবসান এই পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে মানুষ ঘটাবে, আমাদের দৃঢ় বিশ্বাস। অস্ত্র বলে তো কিছু হয় না, মানুষ শেষ করে। মানুষ নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন এবং সে প্রয়োগের মধ্য দিয়ে মানুষ নির্বাচিত করেন এবং সে নির্বাচনে কখনো কেউ জেতে, কখনো কেউ হারে, এটা স্বাভাবিক। কিন্তু এবারের যে নির্বাচন, এবারের এই নির্বাচন আমরা 2018 সালের পঞ্চায়েত নির্বাচনটা দেখেছি, গোটা রাজ্যে কি সন্ত্রাস চলেছে, গোটা রাজ্যে সন্ত্রাসের সম্মুখে দাঁড়িয়ে আমরা বামপন্থীরাও সেভাবে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। কিন্তু আপনি এবারের যে মনোনয়ন পর্বর যা রিপোর্ট আছে, যে আপনাদের কাছেও আছে, নির্বাচন কমিশন ওপেন করে দিয়েছে, সেই রিপোর্টে আপনি স্পষ্ট দেখতে পারবেন যে গোটা রাজ্যে বামপন্থীরা বুক চিতিয়ে লড়েছে। সে পুলিশের লাঠি হোক, তৃণমূলের গুলি হোক, সবটাকে সামনে রেখে বামপন্থীরা লড়াই করবার একটা চেষ্টা করেছে এবং কিছুটা সাফল্য পেয়েছে। কোথাও জোরপূর্বকভাবে উইথড্র করানোর এখনও চেষ্টা চলছে। তার বাইরে গিয়েও আমাদের অস্ত্র মানুষের অভিজ্ঞতা এবং এই এলাকার কথা যদি আমি বলতে চাই, এই এলাকার একটা বড় সমস্যা, এই এলাকা ফ্লাইওভারের একটা বড় সমস্যা রয়েছে। এই এলাকার যুব সমাজ একটা ডাক দিয়েছে যে ফ্লাইওভার না হলে নো ফ্লাইওভার নো ভোট, এরকম একটা ডাক দিয়েছে। এই কামাখ্যা ভোটের কথা আমি বলছি। এবার আমরা মনে করি যে এই ফ্লাইওভারটা হচ্ছে না, মূলত তৃণমূল সরকার চাইছে না বলে হচ্ছে না, এই রাজ্যের সরকার চাইছে না বলে হচ্ছে না। কেন্দ্রের সরকার 2008-09 সালে যখন মনোহর তির্কি বামফ্রন্টের তরফ থেকে যখন সংসদে ছিলেন, সাংসদ হিসাবে যখন এই এলাকা থেকে সংসদে প্রতিনিধিত্ব করতেন তিনি, তখন এই এলাকার এই সমস্যা, গোটা এই সমস্যাটাকে নিয়ে সংসদের ভেতরে তুলেছিলেন এবং সেখানে সংসদে একটা কমিটি তৈরি হয় এবং সেই কমিটির মধ্য দিয়ে এই ফ্লাইওভার যাতে হয় সে প্রস্তাব পাস হয় এবং তার পরবর্তী সময়ে কেন্দ্রের সরকার উদ্যোগ নিয়েছে। আমরা বারবার দেখেছি এই কামাখ্যাগুড়ি এই এলাকায় এই ফ্লাইওভার করার একটা প্রচেষ্টা চলেছে, তা মাপঝোঁক হয়েছে, কয়েকবার হয়েছে, কেন্দ্রের সরকার উদ্যোগ নিয়েছে। কিন্তু কেন্দ্রের সরকার উদ্যোগ নিল, রাজ্যের সরকারের যে উদাসীনতা, সেই উদাসীনতা এই এলাকার ফ্লাইওভারটাকে হতে দিচ্ছে। বাইরের কোনো বাস ঢোকে না, সরকারি কোনো বাস ঢোকে না কামাখ্যাগুড়ি ব্যবসার প্রাণ। কামাখ্যাগুড়ি দিন দিন একটা বদ্ধ এলাকায় পরিণত হচ্ছে, যেখানে কোনো বাইরের মানুষ আসতে পারে না। এই ফ্লাইওভারের কারণে 12বিশা থেকে আলিপুরদুয়ারগামী কোনো গাড়ি কামাখ্যাগুড়িতে ঢোকে না, ডাইরেক্ট আলিপুরদুয়ার চলে। এটা একটা জ্বলন্ত সমস্যা। এই সমস্যার কথা আমরা মানুষের কাছে তুলে দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে এই এলাকার যুব সমাজ যারা নো ফ্লাইওভার নো ভোটের ডাক দিয়েছে, আমরা তাদের কাছে আবেদন করব যে নো ভোট টু টিএমসিকে ভোট দিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে এলাকায় আরও একটা বিরাট সময় ধরে এলাকায় কোনো ফ্লাইওভারের কাজ শুরু হবে না। আমরা চাইছি যারা ফ্লাইওভারটা হতে দেয়নি, যারা ফ্লাইওভারটা হতে দিচ্ছে না, তাদের বিরুদ্ধে ভোট করুন এবং অবশ্যই বামফ্রন্টকে ভোট করুন, যাতে এই এলাকার উন্নতি, এই এলাকার সামাজিক যে বিকাশ, সেই বিকাশ ত্বরান্বিত হয়। এবার এটা অনেক বড় একটা বিষয় এই সহজেই শর্টকাটে বলা সম্ভব না। অবশ্যই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা
যে বিভাজনের কথা আপনারা বলছেন, উন্নয়নের বিভাজন, বিকাশের বিভাজনের কথা, যে বিভাজনের কথা আপনারা বলছেন, সে বিভাজন হয়তো রয়েছে কোথাও কোথাও। আমরা বামপন্থীরা যখন 34 বছর ক্ষমতায় ছিল, সে সময় চেষ্টা হয়েছে এই উত্তরবঙ্গের যে চা বাগিচা, সেই চা বাগিচাগুলোকে কেন্দ্র করে একটা ইন্ডাস্ট্রি হোক বা এই এলাকার বিকাশের ক্ষেত্রে একটা চেষ্টা করার হয়েছে। কোথাও কোথাও সেটা সম্ভব হয়েছে, কোথাও সম্ভব হয়নি। কিন্তু এই সময়কালে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, এই এক দশকে আমাদের সময়ে যতটুকু চেষ্টা ছিল এলাকা থেকে, অশোক ভট্টাচার্য যখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, যখন নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন, তখন এই এলাকায় বেশ কিছু অনেক ভিডিওকনের প্রজেক্ট এসেছিলো শিলিগুড়ি। ঠিক আছে, ভিডিওকনের 10,000 কোটি টাকার প্রজেক্ট একটা এসেছিলো, সেটা হয়নি। যখন আমরা বামফ্রন্ট ছিলাম তখন এসেছিলো, বামফ্রন্ট সরকার চলে গেল, তারপর প্রজেক্টও চলে গেল। এরকম কিছু কিছু ক্ষেত্রে আছে, আমরা চেষ্টা করেছি, কোথাও সম্ভব হয়েছে, কোথাও সম্ভব হয়নি। কিন্তু এই 10 বছর সময়কালে এই উত্তরবঙ্গের মানুষ বিরাটভাবে বঞ্চিত। একদিকে রাজ্যের সরকার, একদিকে কেন্দ্রীয় সরকার, এই উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে দুহাত ধরে ভোট দিয়েছে। এই প্রশ্নটা আপনার বিজেপির কোনো বন্ধু থাকলে তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। এই সময়কালে দাঁড়িয়ে বিধানসভার ভেতরে হোক বা পার্লামেন্টের ভেতরে হোক, এই উত্তরবঙ্গের মানুষের সমস্যা, সেই সমস্যা নিয়ে একটা কোনো জন বাল্লা, নিশীথ প্রামাণিক থেকে শুরু করে আমরা তাদের কোনো বিবৃতি পাই। এই উত্তরবঙ্গের এই সময়কালে দাঁড়িয়ে যেটা মেন সমস্যা, আমরা যেটা আমাদের যেটা বোঝাবো, আমরা সার্ভে করেছিলাম গত বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে, যে এই কোভিড পরবর্তী সময়কাল উত্তরবঙ্গের চা বাগানের ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরাট অংশের ছাত্রছাত্রী ড্রপ আউট হয়ে গেছে। ড্রপ আউটের মুখে আমাদের সার্ভে যা রিপোর্ট এসেছে, আমরা সেই রিপোর্ট তুলে ধরেছিলাম, প্রশাসনের কাছে আমরা দৃষ্টিপাত করেছিলাম। কিন্তু তার পরবর্তী সময়কালে আমরা প্রশাসনের তরফ থেকে উত্তরবঙ্গের চা বাগানের ছাত্রছাত্রীদের এই ড্রপ আউটের যে সমস্যা, এই সমস্যার সমাধানে কোনো আমরা তৎপরতা পাইনি। আমরা এই চা বাগানের এই ছাত্রছাত্রীদের সমস্যায় গোটা উত্তরবঙ্গের যে সমস্যা, এই সমস্যাকে সামনে রেখে ডুয়ার্স কন্যাতে গিয়েছিলাম। তারপর উত্তরকন্যা যেটা করেছে, এই কিছুদিন আগে উত্তরকন্যা অভিযান ছিল আমাদের। আমরা বারবার চেষ্টা করছি যাতে দৃষ্টিপাত করা যায়, যাতে সরকার প্রশাসনের দৃষ্টিতে আনা যায় যে উত্তরবঙ্গের মানুষ ব্যাপকভাবে বঞ্চিত হচ্ছে এবং এই বঞ্চনার শিকার পেতে পেতে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, যাতে এই বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে। এবং সেজন্য আমরা মানুষের কাছে যাচ্ছি এবং প্রশাসনের কাছেও বারবার আমরা আমাদের আন্দোলন কর্মসূচি লড়াইয়ের মধ্য দিয়ে বারবার এই সমস্যাগুলোর কথা তুলে ধরছি। দুই বঙ্গের উন্নয়নের বিভাজনের কথা যখনই সামনে আসে, তখনই বিজেপির পক্ষ থেকে মূলত জন বার্তা উত্তরবঙ্গ বিভাজনের ডাক দিয়েছে। জন বাল্লা আসলে বিজেপি কিনা নাকি কোন দলে আছেন সেটা আমরা জানি না, এবং উনি পার্লামেন্টের ভেতরে গিয়ে আজ অব্দি উত্তরবঙ্গের উন্নয়ন বলুন বা এই আলিপুরদুয়ারের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা নিয়ে একটা কোনো বিবৃতি আমাদের চোখে পড়ে না। ঠিক আছে, তো জন বাল্লার কথার কোনো গুরুত্ব আমরা দিতে চাইছি না। আমাদের তুরতুরিখান্ডা জিপি কুমারগ্রাম ব্লক, আমাদের 14টা বুথের সবাই ক্যান্ডিডেট আমাদের নমিনেশন ফাইল করেছে। 14টাই ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করেছে। তার মধ্যে একটা ক্যান্ডিডেট 1 নম্বর বুথ ভুটিয়াবস্তি বিনা প্রতিদ্বন্দ্বিতে জয় হয়েছে। উনি ওইখানে বিজেপি কোনো ক্যান্ডিডেট দিতে পারে নাই ওরা, এটাই। আর ব্যাপারটা হচ্ছে আমাদের তুরতুরিখান্ডা যে জিপি আছে, এইখানে সবাই সর্বভারতীয় তৃণমূলের পক্ষে আছে। কেন কি যেভাবে আজকে মমতা ব্যানার্জি কাজ করে যাচ্ছে গরিব মজদুরের জন্য, আজকে লক্ষ্মী ভাণ্ডার থেকে বলো, বাচ্চাদের পড়াশোনা থেকে বলো, কন্যাশ্রী, রূপাশ্রী, শিক্ষাশ্রী, সব কিছু গরিবদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে যাচ্ছে। সেজন্য মানে মানুষের ঝোঁকিটা দিদির দিকে আছে, সবাই তৃণমূল কংগ্রেসদের দিকে আছে। সেজন্য আমরা তুরতুরিখান্ডা এবার ভালো জয়লাভ করব। না, আমাদের সঙ্গে কন্টেস্ট হবে বিজেপির সঙ্গে।
কিন্তু বিজেপি সেভাবে কাজ করতে পারে নাই। যেরকম বিধানসভাতে ওরা ভোট পেয়েছে, এখন থেকে লোকসভাতে ভোট পেয়েছে জন বার্লা, কিন্তু আজকে অবধি জন বার্লা একটা কাজ করতে পারে নাই এমপি। আর এমএলএও আজকে অবধি পুরা কুমারগ্রাম ব্লকে প্লাস তুত্তুরি খান্ডাতে একটাও পর্যায়ে একটা পানীয় জল হোক, একটা ড্রেন হোক, একটা রাস্তা হোক, কোনো কিছু করতে পারে নাই। সেজন্য মানুষ মানে যেভাবে বিজেপিকে বিশ্বাস করছিল এখানে ডেভেলপ করবে বলে, কিন্তু এটা মানে ওই বিশ্বাসটাকে ওরা হারে ফেলেছে, মানে ওরা কিছু ডেভেলপ করতে পারে নাই। সেজন্য মানুষ মানে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছে। এখানে সবাই দেখেন সে সময় একটা ভারতীয় জনতা পার্টির দিকে মানুষ একটা বিশ্বাস করছিল কিছু করবে বলে, কিন্তু আজকে দেখা গেল আজকে ওরা কিচ্ছু করতে পারে না। আপনি দেখেন মানে পুরা কুমারগ্রাম বাপিক আমাদের তুত্তুরি খান্ডা মানে আজকে অবধি একটা কাজ করতে পারে নাই। প্লাস এলাকাতে মানুষের সঙ্গে যে দেখা করবে উনি, গরিব মানুষের সঙ্গে, ওইটাও উনি আসে না একবারও। সেজন্য মানুষ তো এখন জানে কে মানুষের পাশে আছে না আছে জানে। আর আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে নেতারা আছে সবাই গরিবের কাছে সবসময় ওরা গরিবের পাশে থাকে। সে যে লোকের গরিবের পাশে থাকে ওদের সাথ দেয়, ওদেরকে গরিব মানুষ সাথ দিবে। প্রতিটি জেলায় জেলায় নবজোয়ার যাত্রা, সেই নবজোয়ার যাত্রা কতটা ফলাফল দেখেন অভিষেক ব্যানার্জি যেভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আসছে, আমাদেরও ডিস্ট্রিক্টে আসছে, এখন থেকে আমরা প্রচুর লোক গিয়েছিলাম, ওইটা ভালো প্রভাব পড়বে। ওদের বক্তব্য যে শুনে আসছে আর ওদের যে নবজার যে ইসে আছে ছিল ওইটা ভালো প্রভাব পড়বে। এটা কুমারগ্রামে জ্বলন্ত সমস্যা বলতে গেলে সে পুরা ব্লকের সেভাবে সমস্যা নাই, কিছুটা আছে মানে একটু বৃষ্টি আসলে একটু ফ্লাড এটাই একটু সমস্যা থাকে। তাও আমাদের তুত্তুরি খান্ডাতে ঢোকসা নদী বলে একটা আছে, ওখান থেকে প্রত্যেকবার ফ্লাড হয়, কিন্তু ইদানিং একটা টেন্ডার হয়েছে, কাজটা হবে। এটা একটা সমস্যা ছিল তুত্তুরি খান্ডার, ওই কাজটা হবে ইদানিং, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, শুরু হবে কাজটা। দেখেন এটা নিয়ে আমি বলতে চাচ্ছি কাজ প্রচুর হয়েছে, কিছু বাকি আছে, এক দুই জায়গা হইতেই পারে, ওদের জন্য কিছু লোক আওয়াজ তুলতেই পারে। এই যে আওয়াজটা তুলতেছে এরা আমাদের পার্টির না, এরা বিরোধী তো ভালো কাজ করলেও ওরা আওয়াজ তুলে, খারাপ কাজ করলেও আওয়াজ তুলে। কিন্তু দেখেন প্রত্যেকটা জায়গাতে ভালো কাজ হয়েছে, এক দুইটা হইতে পারে ওইখানে কাজ হয় নাই, ওইটাও পরিবর্তে ওইটা হবে কাজটা। না, এটা গণতান্ত্রিক একটা উৎসব, সবাই এইখানে ভাগিদার। আপনি দেখেন আমাদের কুমারগ্রাম ব্লকে কোনো এরকম ঝামেলা নাই, সবাই নিজের মতন গিয়ে নমিনেশন করলো, নিজের মতন নমিনেশন করে ফিল্ডে নামছে। এখানে অশান্তি বলে, বোমা বলে, গুলি বলে আপনি একটাও দেখাইতে পারবেন না কুমারগ্রাম ব্লকে, আলিপুর ডিস্ট্রিক্টে কোথাও দেখাইতে পারবেন না। এখানে শান্তিপ্রিয় আছে আর শান্তিপ্রিয় ভোটটা হবে। এই লাগে কয়েকটা জায়গাতে এরকম হচ্ছে, কিন্তু এটা ঠিক না। আর আমাদের শাসক দল এরকম মানে প্রশ্রয় দেয় না কি মানে ঝামেলাটা হোক, কিন্তু কিছু লোক আছে ইলেকশন আসলে একটু দাঙ্গা করাইতে চায়, এটাকে আমরা প্রশ্রয় দিই না এরকম মানে দাঙ্গা হোক বলে। শান্তিপ্রিয় ভোট হোক আমরা সবাই চাই, এটাই। দেখেন আমাদের এলাকাতে যে রাস্তাঘাট হয়েছে, প্রচুর রাস্তাঘাট হয়েছে। এর আগে আমরা কাঁচা রাস্তাতে চলতাম, বামফ্রন্ট আমলে আমরা কাঁচা রাস্তাতে চলতাম, কিন্তু দেখেন মমতা ব্যানার্জি আসার পরে প্রচুর রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল, অনেক কিছু হয়েছে। এখন আমার এলাকাতে আপনি দেখেন মানে আপনি পাবেন না কাঁচা রাস্তা, প্রায় পাকা রাস্তা। আর যেটা ভেঙে গেছে রাস্তাটা আগে হয়েছিল ওইটাও আমার তুত্তুরিখান্ডা জিপিতে 4 থেকে 5টা রাস্তা রিপেয়ার কাজ চালু আছে এখনও। তো এইভাবে নাই, হইতে পারে 1-2টা পকেট রাস্তা, ছোট রাস্তা এরকম কাঁচা হইতে পারে, ওইটাও সামনে ওইটাও হবে পাকা রাস্তা। হ্যাঁ, লোকসভার এইটাই হয়েছে, আমরা যেটা এখন সাংগঠনিকভাবে মজবুত করে যেটা আমরা পঞ্চায়েতে ভোটে জয়লাভ করব, ওইটাই প্রভাব লোকসভা ভোটে করবে। সেজন্য আমরা মানে মজবুত থেকে আমরা গ্রাসরুটে নামেছি,
মানে এই ভোটটাই লোকসভাতে আমাদেরকে ভালো ফল করবে। আমি তুরতুরিখান্ডা জিপি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জিব্রাইল কুজুর। রাজ্য দেশ বিদেশের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সাঁওতাল সহ সমস্ত আদিবাসী জনজাতির কথা আপনাদের সামনে তুলে ধরছি আমরাই। দেশের প্রথম এবং একমাত্র সাঁওতালি ভাষার আদিবাসী স্যাটেলাইট ন্যাশনাল নিউজ চ্যানেল ট্রাইব টিভি দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে তাদের জীবনযাপন, সংস্কৃতি, সুখ দুঃখ, সমস্যা সহ সমস্ত না জানা কথা আপনাদের ড্রয়িং রুমের কাছে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা ট্রাইব টিভির কর্ণধার কৃষ্ণ কল্যাণীর। ট্রাইব টিভি সম্পূর্ণ ফ্রি চ্যানেল। যদি আপনি ট্রাইব টিভি দেখতে না পান তাহলে অবিলম্বে যোগাযোগ করুন আপনার স্থানীয় কেবল অপারেটরের সঙ্গে। আমাদের এই প্রচেষ্টার সঙ্গী হন আপনিও।